এটা হচ্ছে পান বাজার। আলীকদম বাজার থেকে এই পর্যন্ত আসার জন্য আপনার 10 টাকা অটো ভাড়া লাগবে। আপনার যত বাজার আর কি যেগুলো প্রয়োজনীয় সেগুলো এখান থেকে নিয়ে নিতে হবে, কারণ স্যামসাং পাড়া পর্যন্ত যাওয়ার বা ওখানে খাওয়ার সব ব্যবস্থা আপনাকে নিজেকেই করতে হবে। সেহেতু এখানে আপনার প্রয়োজনীয় যত বাজার লাগে সব কিছু করে নেবেন, এরপরে কোনো বাজার নেই। আর এখানে একটা হোটেল আছে ভালো মানের, এই জায়গা থেকে আপনি খেয়ে নিতে পারেন সকালের নাস্তা। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজতে চাই না। কথাই আছে, যে বান্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমাদের মতো পাহাড় প্রেমীদের কাছে বান্দরবন শুধু একটি জায়গার নামই নয়, বরং দেশের ভিতর একটি স্বর্গরাজ্যের সন্ধান। পাহাড়, ঝিরি, ঝর্ণা আর উপত্যকায় ভরপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলার পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্যের খনি। আমি আগেই কথা দিয়েছিলাম, বান্দরবনের গহীনে সব সৌন্দর্য ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি এক্সট্রিম আলীকদম ট্র্যাক অভিযান। আমাদের দেশের ট্রেকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকেই আলীকদম উপজেলার এই রুটটি বেশ জনপ্রিয়। তাই এবার আপনাদের আলীকদমের অনিন্দ্য সৌন্দর্য ঘুরে দেখাবো। এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি এক্সট্রিম আলীকদম অভিযান। যদিও আমাদের ভিডিওটি আমরা আলীকদম থেকে শুরু করেছি, তবুও আলীকদম যাওয়ার রাস্তা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রায় একই। ঢাকা টু আলীকদম রুটে সরাসরি বাস পরিচালনা করে থাকে শুধুমাত্র হানিফ এবং শ্যামলী পরিবহন। তাই নির্ধারিত তারিখে 7 দিন আগে টিকিট কেটে রাখার পরামর্শ রইল। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় 390 কিলোমিটার। লম্বা এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। দূরত্ব বিবেচনায় বাস ভাড়া পড়বে জনপ্রতি 1100 টাকায়। এছাড়া আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে চড়ে চকরিয়া নেমে যাবেন। তারপর চকরিয়া থেকে চাঁদের গাড়ি অথবা বাসে করে জনপ্রতি 100 থেকে 120 টাকা ভাড়ায় চলে যেতে পারেন আলীকদম। আর আলীকদম থেকে আমরা যে ট্র্যাকে যাব সেই ট্র্যাকে যাওয়ার জন্য আপনাকে পানবাজার চলে আসতে হবে। আলীকদম থেকে পানবাজার অটো ভাড়া নেবে মাত্র 10 টাকা করে। পানবাজারে গিয়ে আপনারা ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিতে পারবেন। আর যদি ট্রেকিংয়ে যান, ট্রেকিংয়ের উদ্দেশ্যে যাওয়ার তো যাবতীয় জিনিসপত্র লাগবে, আপনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে A to Z সব পানবাজারে পেয়ে যাবেন। আর পানবাজারটাই হচ্ছে আলীকদমের সর্বশেষ বাজার, এরপরে আর কোনো বাজার আপনারা পাবেন না। তাই যত টুকিটাকি জিনিস লাগবে সব কিছু এখান থেকে নিয়ে নেবেন। আর বিশেষ করে পানিটা একটু বেশি করে রাখবেন, কারণ ট্রেকিং রাস্তায় আপনার পানির প্রয়োজন পড়বে। পানবাজার থেকে আপনারা মোটরসাইকেল ভাড়া পেয়ে যাবেন। মোটরসাইকেল ভাড়া জনপ্রতি 600 টাকা এবং 2 জনের যদি শেয়ারিং নেন তাহলে 800 টাকা ভাড়া নেবে 21 কিলো পর্যন্ত। আমরা এখন 21 মাইলে অবস্থান করছি। আমাদের বাইক এই পর্যন্ত আমাদের নামিয়ে দিয়ে গেছে। এখন এই পাশ দিয়ে গেলে আমরা একটা সামনে পাড়া পাবো, আর আমাদের গন্তব্য হবে এই মাটির রাস্তা দিয়ে। এই পাশ দিয়ে আমরা রোংরাং আর কিস্তং 2টা পাহাড় সামিট করবো। এই রাতটা কাটানোর প্ল্যান আছে খ্যামসং পাড়াতে, যদি যাওয়া সম্ভব হয়। এই পাশ দিয়ে আমাদের গন্তব্য শুরু হচ্ছে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এই মেঠোপথ দিয়ে। যেহেতু আজকে বৃষ্টি নেই, মোটামুটি জোকের উপদ্রব থেকে বেঁচে যাবো আর কি। এই রাস্তা আমাদের টিমমেট সবাই যে যার মতো নিয়ে নিচ্ছে মালামাল, 2-3 দিনের ওষুধ আর কি। যতটুকু পারা গেছে সম্ভব হয়েছে, ততটুকু নিচে সবাই মিলে এই রাস্তা দিয়ে। কত কিলো হবে কিস্তং, কত কিলো হবে? যাবো কোনটাই ফার্স্টে? 4 থেকে 5 ঘন্টা লাগবে। প্রথমটাই যাইতে কতক্ষণ সময় লাগবে? মোটামুটি আমাদের হাঁটা স্টার্ট হয়েছে, এখান থেকে প্রায় 5 ঘন্টা হাঁটা লাগবে। তারপর আমাদের প্রথম ডেস্টিনেশনে যাব। মোটে উঁচা নিচু পাহাড় মিলাই 15-16 কিলোমিটার হাঁটা লাগবে, যেটা স্থলপথে 20 কিলোরও বেশি হবে। সো পাহাড়ে আসতে হলে অবশ্যই যথেষ্ট পরিমাণে ধৈর্য নিয়ে আসা লাগবে, আর বেশি বেশি পানি রাখবেন। আমাদের এখন টোটালি খারাপ পথে নামতে হবে। পায়ের নিচে ছোট ছোট পাথরের টুকরা আছে, খুবই বিপজ্জনক। অবশ্যই ট্রেকিং শু পরে আসা উচিত আমাদের। ট্রেকিং শু হলে এইগুলা মোটামুটি পিছলাই খুবই কম, আর নর্মাল জুতা পায়ে দিয়ে আসলেও এগুলা খুব ডেঞ্জারাস রাস্তা হয়ে দাঁড়ায়। সো অবশ্যই ট্রেকিং করার জন্য ট্রেকিং শু নিয়ে আসবেন।
নিজের সেফটির কারণে। আর এখান থেকে পুরো ভিউটা দেখেন, সামনে একটা জুমঘর দেখা যাচ্ছে। পাহাড়ের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয় জুমঘর। তবে এই সময় বৃষ্টি হলে সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যেত। তো আমরা বৃষ্টির অপেক্ষায় আছি। আকাশে মেঘও আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে আমাদের ঝুমঘরে অবস্থান করতে হবে, কারণ এখনও অনেক দূর হেঁটে যেতে হবে। যদি এখনই ভিজে যাই তাহলে পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়াবে, এর জন্য এখন ভিজে যাবে না। এইভাবেই আমাদের একবার উঁচুতে উঠতে হবে, একবার নিচুতে নামতে হবে। এইভাবেই আমাদের মোটামুটি 5-6 ঘন্টা হাঁটা লাগবে, তারপরে যদি প্রথম ডেস্টিনেশন পাই। এই হচ্ছে রাস্তা। আমরা এই পর্যন্ত 4টা পাহাড় শেষ করছি। সামনে যে আরো কতটা আছে এটা জানা নেই। আমার 4 নম্বর পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি। নিচে নামার সময় কষ্টটা অনেক বেশি হচ্ছে, কারণ পিঠে যথেষ্ট বোঝা আছে। ভাই আর আমি অর্ধেক মালামাল নিয়ে নিছি পিঠে, এই জন্য নামার সময় অনেক কষ্ট হচ্ছে। এই যে পিঠে কত বড় ব্যাগ হয়ে গেছে, তো অনেকটাই ভারী, 20 কেজির মতো ভারী। এখন মাথার উপরে মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এটাই আশা করছি একটু বৃষ্টি আসার দরকার আছে, অনেক গরম লাগছে, একটা ভ্যাপসা গরম পাহাড়ে। আর বৃষ্টি আসলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যাবে। অবশ্য বৃষ্টি আসলে জোকের উৎপাতটা অনেক বেড়ে যাবে, যেটা এখন পর্যন্ত দেখি নাই। আর পাহাড়ের টাইগার জোক সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, বিশাল বড় বড় জোক, ধরলে তো রক্ষা নেই। জোকে কাটলে সহজে রক্ত বন্ধ হয় না, কারণ জোক যখন কামড় দেয় তার মুখে এক প্রকার মেডিসিন থাকে যেটা আশপাশে ছড়াই দেয় ক্ষতের, এর কারণে রক্তটা সহজে জমাট বাঁধে না। এর জন্য দেখবেন জোকে কামড়ালে সহজে রক্ত বন্ধ হয় না। যতক্ষণ ওই জোকের মেডিসিনটা কাজ করে ততক্ষণ রক্ত জমাট বাঁধতে দেয় না। এই কারণেই অনেক বেশি রক্ত পড়ে জোকে কাটলে। তো ওইটা থেকে রক্ষা পেয়েছি, এটাই অনেক। কারণ যে রাস্তা, জোকের অভাব থাকতো না। এটা অনেকটা পরিষ্কার আছে, তবে পিছনে যেগুলো রেখে আসছি প্রচুর জঙ্গলের মধ্যে দিয়ে এক কথায় বেঁচে গেছি। বৃষ্টি হলে এই পথে যা যোগ হইতো, সেই পরিমাণে যোগ হইতো। কপাল ভালো বৃষ্টি হয় নাই। টাইগার যোগ সবগুলা বড় বড়, মানে কি এখনো দেখা যাবে ভালোভাবে খুঁজলে, কিন্তু বৃষ্টি হলে বাইরে বের হয়। বৃষ্টি হলে বাইরে বের হয়, এখন বৃষ্টি নেই, এর জন্য আর কি বাইরে নেই, গরমে ভিতরে থেকে যাই। আমাদের কপাল ভালো, আমাদের কপাল ভালো যে বৃষ্টি হয় না। আমরা ক্যাম্পে পাওয়া যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কপাল ভালো হবে। কতক্ষণ বৃষ্টি ছাড়া থাকবো এটাও বলা যাচ্ছে না, কারণ মাথার উপরে অনেক মেঘ। আপনার নামটা? হাঁটার পথে একটা বট গাছ দেখতে পেলাম, অনেক সুন্দর অবশ্য বট গাছটা। এতক্ষণ নিচে নামছি পাহাড়ের, এখন আবার শুরু হয়েছে উপর ওঠা। এইভাবে চলতে থাকবে 5-6 ঘন্টার রাস্তা আমাদের। রাস্তা দেখে মনে হচ্ছে সেম রাস্তা, কিন্তু আমরা এক পাহাড় রেখে আরেক পাহাড়ে আসছি এবার। এই যে আমাদের টিমমেট ভাই, পিছনে ভাই মুরগি। আমাদের 2 দিনের মোটামুটি খাবার সবকিছু নেওয়া হয়েছে। 2 দিন পাহাড়ে কাটাতে হবে, নেটওয়ার্কের বাইরে, সবার কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্নভাবে। এই সময়টা অবশ্য ফিল করতে হবে। যদি মনে করেন যে ফ্যামিলি মিস করছি, তাহলে ভাই দরকার নাই পাহাড়ে আসার। আসবেন, নিজের মতো করে ফিল করবেন। আমাদের গন্তব্য ওই দূরে দেখা যাচ্ছে কিস্তম পাহাড়, সেই পাহাড়ে আমরা যাব। আমাদের যাত্রাটা এভাবে চলছে। এই যে আমাদের টিমমেট। সো এতক্ষণ উপরে উঠছি পাহাড়ের, এখন আবার নিচের দিকে যাচ্ছি। নিচে নামতে যতটা ভালো লাগছে উপরে উঠতে মোটেও কিন্তু ভালো লাগছে না। এই যে পুরাই নিচে, একবারে পাহাড়ের নিচে নামতে হবে।
আবার উপরে উঠতে হবে। তা আমাদের গন্তব্যটা মোটেও সহজ নয়, এইভাবেই 5-6 ঘন্টা চলবে আমাদের গন্তব্য। এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে দেবতা পাথর আছে না, রাজা পাথর, রাজা পাথর। এটা কি নদী? সাঙ্গু নদী। এটাই সাঙ্গু নদী না? সাঙ্গু নদী এখান থেকে দেখা যাচ্ছে। কতটা ভিজিবল হচ্ছে ক্যামেরায় বুঝতে পারছি না, তবে চোখ দিয়ে দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে আমাদের বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত দেখা যায়। ওই পাশে উঁচু পাহাড় আছে যেটা ক্যামেরায় মনে হয় না আসছে। পাহাড়ের ওই পাশে মায়ানমারের অংশ। তো আমরা মোটামুটি বর্ডারে আছি, মোটামুটি বললে ভুল হবে, প্রায় এখনো 50 কিলো হবে বাংলাদেশের সীমানা, তারপরে মায়ানমার শুরু। আমাদের 21 মাইল থেকে মোটামুটি 15-20 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে অলরেডি। যেহেতু পাহাড়ে উঠছি সেহেতু অতটা রাস্তা আগাচ্ছে না, কারণ উপরে উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা। আর পাহাড়ে ওঠা কাজ অবশ্যই আস্তে আস্তে ওঠা উচিত। যত তাড়াহুড়া করবেন আপনি ততই ক্লান্ত হয়ে পড়বেন। সো যতটা পারেন রিল্যাক্সে সামনের দিকে আগাইতে হবে। আমাদের আধা ঘন্টা পরে যাত্রা বিরতি। এই যে সবাই এখানে মোটামুটি একটু রেস্ট করছে আর পানি খাবে, কিছু টুকটাক নাস্তা হবে। এই জায়গা থেকে ভিউটা দেখেন একবার, জাস্ট ওয়াও, পুরা ভিউটা দেখেন একবার। পেঁপে খুব শুরুতে যাওয়ার পথে আর কি পেঁপে গাছ পড়ছে, তো ভাইরা আর কি এই তো পেরে ফেলছে একটা। গোট ভাই, ভালো গাছ ধরছে। যাই হোক, আরেকটা পারতেছে। ও ওয়াও ওয়াও ওয়াও, ওকে ডান। আমরা হাঁটতে হাঁটতে এখন একটা বাঁশবনের মধ্যে চলে এসেছি। দেখেন চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমার একটা জিনিস কি সুবিধা হয়েছে যে এখন কোনো রোদ নেই। রোদ না থাকার কারণে কষ্টটা অনেকটাই কম হচ্ছে, তারপরেও কষ্ট হচ্ছে যেহেতু পাহাড়ের পথ। এখন সোজা হাঁটতে, সমতল ভূমিতে হাঁটতেও কষ্ট হচ্ছে, শরীর অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। এই পথে আরও হাঁটতে হবে। এই যে ফুল ফুটেছে, কি ফুলের নাম জানি না, সুন্দর আছে ফুলটা। এই যে আবার রোদ বেরোয় গেছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। কি অবস্থা দেখেন, গাছে নতুন পাতা গজাচ্ছে বর্ষার শুরুতে। এবার আমরা সেই বিখ্যাত কলার বাগানে চলে এসেছি। বিশাল বড় কলার বাগান, যার শেষ নাই বলা চলে। এমনি এমনি হয়েছে। এ পাকা কলা, পাকা কলা, পাকা কলা। এ চাকু কই, চাকু কই, চাকু দাও। এই ধরেন। এই হচ্ছে সেই কলা বাগান। আমরা একটু আগে কলা নামিয়ে খাইছি। এই দেখুন বিশাল বিশাল গাছ কলার, একবারে পাহাড়ে। এটা এমনিতে হয়েছে, এটা কেউ লাগায় নাই। দেখেন কি বিশাল বিশাল গাছ, আর বিশাল বড় এরিয়া নিয়ে হয়ে আছে। খাওয়ার মানুষ নেই, অনেক বেশি, এই কারণে মেবি মানুষ খায় না।
তবে যথেষ্ট মিষ্টি আছে কলাগুলা, খুবই সুন্দর মিষ্টি। পাহাড়ের জিনিস তো একবারে বিশুদ্ধ বলতে পারেন, ভেজাল মুক্ত, এর জন্য টেস্টটাও অনেক সুন্দর। বিশাল কলা বাগান, অনেক বড়, এত বড় কলা বাগান কখনোই দেখি নাই। দেখুন কলার গাছগুলা সাইজ, দেখুন এক একটা কলার গাছের সাইজ কত বড়, আমাদের নর্মাল কলার গাছের 3 ডবল। সামনে দেখা যাচ্ছে রুংরাং পাহাড়, আর আমাদের এই পাশে রাস্তা যাইতে হবে খ্যামচংপাড়া। আমরা এই পাশ দিয়ে যাবো খ্যামচংপাড়ায়। আর এই রুংরাং পাহাড়, এই যে ভিউ, মেঘ কিছুটা করছে, বৃষ্টি পেলাম না, এটাই আফসোস। বৃষ্টি থাকলে পাহাড়ের সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যায়। আর এই যে জুম লাগিয়েছে, এখন পর্যন্ত জুমে কোনো ফলন আসেনি, এই অবস্থা। এই যে সামনে রাস্তা, এই পাড়ার ঢোকার আগে এই একটা ঝুমকা দেখতে পেলাম, জুম লাগিয়েছে, এখন জুম হয় নাই। পিছনের পাহাড়ের ভিউটা দেখেন, বর্ষার সময় জুম ঘরে অন্যরকম একটা সৌন্দর্য প্রকাশ পায়। চারিদিকে যখন বৃষ্টি হয় জুমগুলো বড় হয়ে যায়, অন্যরকম একটা দেখেন কি দারুণ। আর এই যে আমরা পাড়ার প্রায় কাছাকাছি চলে আসছি। গাছগুলো মরে গেছে, বিশাল বিশাল গাছ। গাছগুলো নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমরা এখন খ্যামচংপাড়ায়, এই সামনের পাহাড়টা পার হলে আমরা ঢুকে পড়বো খ্যামচংপাড়ায়। দীর্ঘ 5-6 ঘন্টা হাঁটার পরে খ্যামচংপাড়ায় এসে পৌঁছালাম। কতগুলো পাহাড় যে উঠছি নামছি তার কোনো হিসাব নেই। এই পাহাড়ের সৌন্দর্য দেখলে এটা কিছুই না। এতটা হাঁটার পরেও মোটেই কোনো মানে ওই রকম একটা দৈহিক ক্লান্তিটা নেই, শুধু পাহাড়ের কারণে। দেখুন কি সুন্দর, মনে হয় এই পাহাড়টাই আমাদের শেষ পাহাড়। আর শেষ পাহাড় হওয়ার জন্য ক্লান্তিটাও বেশি। দেখুন কাছাকাছি চলে এসেছে তো, এর জন্য ক্লান্তিটাও অনেক বেশি মনে হচ্ছে। প্রথমে যে এনার্জি ছিল সেই এনার্জিটুকু নেই। ওই যে বলে না, কাজ শেষের দিকে আসলে এমনি শক্তিটা কমে যায় বা কাজ করার আগ্রহ কমে যায়। আমরাও ঠিক তেমনই পাড়া কাছাকাছি চলে এসেছি, এর জন্য মনে হয় আগ্রহটা কমে গেছে। এই ভিউ, কি দারুণ ভিউ। দেখুন গাছটা আর মেঘগুলো মিলাই কি দারুণ একটা ভিউ ক্রিয়েট করছে। আমরা মোটামুটি পাড়ার কাছে চলে আসছি। এই উঁচাটা পার হয়ে গেলে আমাদের খ্যামচংপাড়া, তারপর শুধু নিচে নামতে হবে। আর এখানে আমরা সবাই মিলে বসে একটু মুড়ি মাখা খেলাম, প্রায় 5 ঘন্টা হাঁটার পরে এই প্রথম খাওয়ার। আর এখন আবার আমরা পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হচ্ছে পাড়ার সীমানা। আমরা 5-5.5 ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসছি। আর বৃষ্টির দেখাও পেয়ে গেছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির দেখাও পেয়ে গেছি। ঠিক আছে ভাই, সবার কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই নিচ্ছি। আসো আসো, আসেন আসেন। এই যে আমাদের সব আস্তে আস্তে ভিতরে আসছে। বহু কষ্টের পরে নিজে নিজে খুঁজে বের করা, কোনো গাইড ছাড়া। পাড়ার দিকে আমরা এখন আগাচ্ছি। এই যে আমাদের টিম, সবাই এখন আমরা পাড়ার দিকে চলে যাচ্ছি। দীর্ঘ 5.5 ঘন্টা 6 ঘন্টা হাঁটার পরে এখন আমরা খ্যামচংপাড়ায়, এখনো পৌঁছায় নাই, মানে সীমানার মধ্যে চলে এসেছি। আবারও সেই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, পাড়া আর পাচ্ছি না, গাইড ছাড়া চলে আসলাম খ্যামচংপাড়ার কাছে। আর কি মনে হচ্ছে পাড়া খুব নিকটে আছে। এই হচ্ছে পরিবেশ রাস্তার, দেখেন পাহাড় প্রেমীদের এমনিতেই ভালো লাগবে এরকম পরিবেশ দেখতে। ভাই পাড়াটা যতটা সহজ ভাবছিলাম বা যতটা কাছে ভাবছিলাম অতটা কাছে না। আমরা আবার কেমন পরিবেশের মধ্যে ঢুকে পড়ছি দেখেন,
চারিদিকে বন জঙ্গল, মাঝখানে ঢুকে পড়ছে আবার। এখন পর্যন্ত পাড়ার দেখা পাই নাই, বুঝতেও পাই নাই যে আসলে এই রাস্তা দিয়ে গিয়ে কি পাড়া দেখা যাবে কিনা। এই দেখুন অবস্থা, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে হাঁটছি। অলরেডি জোকে 2বার অ্যাটাক করছে, একবার বাঁচতে পারছে আর একবার ফুটা করে ফেলছে। বলেন অনুভূতি হচ্ছে আগে পাড়াতে রেস্ট করা, আর কোনো অনুভূতি নাই। ঠিক আছে, চলেন আমরা আগে। আসলে খুবই ক্লান্ত হয়েছে আমাদের, সবাই অনেক অপেক্ষা করতেছিল, কারণ আমরা গাইড নিয়ে নাই। দীর্ঘ 6 ঘন্টা নিচে থেকে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পাড়ার দেখা মিলেছে। আর এতটাই ক্লান্ত, মুখে বলার মতো না। তো আগে ফার্স্ট টাইম গিয়ে গোসল করে রেস্ট করা কাজ, তারপরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা। পাড়া এই যে খুবই সুন্দর, এর সামনে গেট দেখা যাচ্ছে। এই যে আমরা হ্যামসং পাড়ার গেটে ঢুকে পড়লাম আর কি। এই যে খুব একটা বেশি মানুষের বাস না এখানে। তো ওদের জীবনে নিয়ে একটু পরে তাদের সাথে কথা বলবো, তার কোন ধরনের মানুষ, কি ভাষায় কথা বলে, একটু যে কী কী চাষ করে সব কিছু আপনাদের দেখাবো। পাড়ার মুখের বাসায় যাব। এই যে আমাদের পুরো টিম বিশাল ক্লান্ত, দীর্ঘ 6 ঘন্টা পায়ে হেঁটে প্রায় 10টার মতো পাহাড় ডিঙিয়ে শেষ পর্যন্ত খ্যামসং পাড়ায় এসে পড়েছি। তো ওই যে সামনে রুংরাং। হ্যাঁ 21 টাকা দিয়ে 21 টাকা দিয়ে। এখন খোলা খোলা, আমরা ভিতর দিয়ে আসছি সিস্টেম করে আর কি। খোলা তো না, ওনার জানি না। না আমরা ডিম পাহাড়ের কথা বলে চলে আসছি আর কি। কিন্তু বলা যাবে না, বুঝছেন? এখন তো মোটামুটি বন্ধ সবে, এর জন্য আর কি গাইডও নেওয়া হয় নাই, আমরাই খুঁজে আর কি আসছি। নিজে আসছি। হ্যাঁ নিজে নিজে আসছি, অনেকটা পথ ঘুরে ঘুরে আসছি। এই যে মোটে গ্রাম, এটা উপরে কয়েক বাড়ি দেখে আসছি, 3 বাড়ির মতো। আর এই যে এই পাশে কিছু বাসা আছে, আর সামনে এই যে মুখের বাসা। তো আমরা সেই বাসায় খোঁজ করছি যেখানে থাকা যাবে আর কি। বেতফল, এটা বেতফল, বেতফল, বেতফল। খাওয়া যাবে? আমাদের আসতে 5 ঘন্টা। ভালো আছেন দাদা? না 21 কিলো দিয়ে সেই ইয়া না নিয়ে, গাইড না নিয়ে, সব আসছি। গাইড না নিয়ে আমরা এই ঘুরতে ঘুরতে আসছি। অনেক কষ্ট হয়ে গেছে। কি কাই তাই তোরা জানিয়ে না, কৃষকরা জানিয়ে আবার কি কাই এলাকা পয়সা খরচ হয় না কাই। হ্যাঁ টাকা পয়সা তো খরচ হয়। ভালো লাগে আসি। তাহলে কি ঘুমে থাকা যাবে না? ঘুমে থাকা যাবে না? তোমার ঘুমে থাকবো আর কি। থাক থাক কি পাবো দাদা? তোমার থাকবো, খাইও পারেনি। আরে ব্যাগ ট্যাগ রাখলে মন্দির নদী পানি আছে গ্রাম তো। গোসল করা যাবে? গোসল করার জন্য গোসল করা যাবে। এই, গোসল টোসল করা যাবে? ব্যাগ ট্যাগ রেখে সবাই শুরু করে দেন গোসল। কোথায় রাখবো? এই যে রুমে রুমে ঘর ভিতরে। সবাই আসেন আসেন, সবাই আসেন। চলেন চলেন দেখি রুমের কি অবস্থা। দিদি আপনাদের কষ্ট দিতে চলে আসলাম। আমাদের সবার জন্য এখন রান্না করা হচ্ছে, ভাই অনেক কষ্ট করে রান্না বাড়া করতেছে। এই যে